perfect. Chetendra, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে বাবার একটা বিরাট এক্সিবিশন হবে, শোনা যাচ্ছে। তা বাবার একটা বিরাট এক্সিবিশন হবে, সেটা ও অ্যারেঞ্জ করছে এবং আমি কোলাবোরেট করছি ওতপ্রোতভাবে। সেখানে একটা বই বেরোবে, বই তো অনেকে লিখছেন, একজন আর্ট ক্রিটিক লেখেননি, ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ লেখেননি এবং সবই বাইরে থেকে লিখছেন, যেটা খুব দুঃখের কথা। তা আমি একটা বিশাল অমিতাভের সঙ্গে একটা দুর্দান্ত একটা 2 ঘন্টার একটা ইন্টারভিউ হয়েছে সেনগুপ্ত, আমাদের অমিতাভ সেনগুপ্ত। দিল্লিতে না এখন? না, ও তো কলকাতায় আছে। কলকাতায় নর্থে তো আছেই, নর্থ বেঙ্গলে, কিন্তু কলকাতায় এখন একটা বিরাট ফ্ল্যাট, বিরাট ফ্ল্যাট, একটা ছোট্ট সুন্দর ফ্ল্যাট। ওই আগে তো থাকতো তো সেই মুদিয়ালিতে, কিন্তু এখন ওই ইয়েতে থাকে আমার গড গ্রিন, নিজের স্টুডিও, নতুন স্টুডিও। তা এটা তো আর বাবা নিয়ে কথা হচ্ছিল না, মানে পুরো পিরিয়ড নিয়ে একেবারে দুর্দান্ত একেবারে বললো, মানে যেটা রেলেভেন্ট বাবাকে সম্বন্ধে বলতে গিয়ে যা জিনিসগুলো তোমার বলার দরকার, কিন্তু দ্য সেন্টার অফ দি অ্যাটেনশন অফ আওয়ার কনভারসেশন উইল বি বাবা। এবং আপনি রতিন থেকে মানে অ্যাজ এ স্টুডেন্ট ফার্স্ট মিট করেছেন? স্পিকিং বলতে শুরু করে দাও। এবং একটুখানি আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে বাবার কোয়ালিটেটিভ ক্যারেক্টার, সেগুলো হয়তো পরেও তুমি একটা আমাকে, মানে আমি হয়তো ফোনে বসে একটা ইন্টারভিউ নিয়ে বলি যে ছবিগুলো দেখে নতুন অনেক ছবি বাবা দেখনি। প্রথম যে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বাবা ওয়াজ এ ভেরি থিঙ্কিং আর্টিস্ট ইন মেনি ওয়েজ। আরেকটা হচ্ছে ডাইভার্সিটি অফ স্টাইল, মানে বাবার যদি একটা রেট্রোস্পেক্টিভ করা যেত, সেটা আশা করি সেই ছবিগুলো নেই আমার কাছে, কিন্তু আমি তো জানি কি ছবি তিনি এঁকেছিলেন। বিশেষ করে গোড়ার দিকে অনেক বেশি ছবি এঁকেছেন, তারপর একাডেমিতে আসবে একেবারে পুরো ছবি আগে নষ্ট হয়ে গেল, মানে ফ্রিকোয়েন্সি কমে গেল। তাতে যেটা দেখা যাচ্ছে সেটা, যেটা কেজি সুব্রমণিয়ামের একটা যদি এক্সিবিশন আমরা দেখি কেসিসিতে, তাহলে দূর থেকেই মনে হচ্ছে কেজি সুব্রমণিয়াম এবং মানিদা, এবং কোনো ডাইভার্সিটি নেই, মানে প্রত্যেকটাই একটা স্ট্যাম্প, একটা কেজি স্ট্যাম্প। বাবার ছবিতে কোনো স্ট্যাম্প নেই, যে হিসেবে লোকের আইডেন্টিফাই করে এবং সারাক্ষণ ধরে না জেনে জানে। Every decade is new. হ্যাঁ, Every decade was something new, something different experimentation. Absolutely, এবং কন্টিনিউয়াসলি when it comes to drawing and all that, মানে সে কিরম ধরনের ডাইভার্স, পিওর অ্যাবস্ট্রাক্ট, সেমি অ্যাবস্ট্রাক্ট, ওরিয়েন্টাল থেকে শুরু করে স্টাডি, এচুড, বিভিন্ন ধরনের জিনিসের। সবচেয়ে বেশি হচ্ছে ওই তোমার প্রেসক্রিপশনের কাগজ তার পেছন দিকে এইটাই যা পেরেছেন এরকম করে, আর কখনো তারিখ দেননি। একটা বিশাল প্রবলেম, তারিখ দেননি। তা এইটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক, হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড। তুমি বাবার সম্বন্ধে তোমার প্রথম দেখা থেকে এবং একাডেমিতে তুমি ছিলে কিছু ছোট, এবং বাবার যে কেউ লেখেনি সেটা হচ্ছে বাবার যে বিরাট পেয়েস ইন দি একাডেমি। এটা যদি কন্টিনিউয়াসলি তুমি একটু আর মানে বলার ইয়েটা ঠিক আছে, সব মানে ঠিক আছে। যোগেন্দ্র আমি ডাক কলেজ থেকে শুরু করে, সেটা তো প্রথম হিট করেছো। হ্যাঁ, আমরা ওনাকে প্রথম মিট করি, তুমি যদি ক্যামেরার দিকে তাকিয়ে বলো। সেকেন্ড ইয়ারে উনি আমাদের টিচার হয়েছিলেন। ফার্স্ট ইয়ারে ছিলেন না, সেকেন্ড ইয়ারে উনি ওই স্টিল লাইফ এবং অন্যান্য ওনার তো একটা উপস্থিতি ছিল, যেমন হয় আর কি। আর স্টিল লাইফটাই উনি দেখতেন আর কি, সেকেন্ড ইয়ারে যা হতো আর কি। আর দ্বিতীয়ত যেটা ছিল যে উনি খুব মিষ্টি ছিলেন, ওনার কথাবার্তার মধ্যে সবসময় সেই বিষয়টা ছিল। আর যেটা জ্যাঠামশাইয়ের মধ্যে ভীষণভাবে ছিল, জ্যোতির্ময়ের মধ্যে। হ্যাঁ, ওনাকেও আমি দেখেছিলাম দিল্লিতে, যখন ললিত কলা পত্রিকার সঙ্গে উনি যুক্ত ছিলেন। হ্যাঁ, জ্যোতির্ময় মৈত্র পত্রিকা, ললিত কলার যে পত্রিকাটা, হ্যাঁ, তার সঙ্গে উনি যুক্ত ছিলেন। সেই সময় ওনাকে আমি দেখি, মানে চেহারার মধ্যে একটা মিল ছিল, মুখের ফেচারের মধ্যেও, নাকের একটা বিশেষ গরম, এগুলো ছিল আর কি। সেগুলো থেকে আইডেন্টিফাই করা যায় যে ওনারা যে
একই ফ্যামিলি সহোদর। সহোদর। আচ্ছা, যাই হোক, রথীনবাবুকে আমরা ওইখানে চিনি এবং গোপাল ঘোষও আমাদের একই সঙ্গে সেকেন্ড ইয়ারে ছিলেন। তিনজন শিক্ষক ছিলেন, একজন রথীনবাবু, আর একজন হচ্ছে গোপাল ঘোষ, আর একজন হচ্ছে গিয়ে তোমার ইন্ডিয়ান স্টাইলের কাজ করতেন। ওনার নামটা এই মুহূর্তে আসছে না, ইতিমধ্যে ভুলতে শুরু করেছে। ইন্ডিয়ান স্টাইলের যাই হোক, বাবার কথাটাই খুব ওই পেপার ওয়ার্ক করতেন আর কি। যাই হোক, ওনার কাজ ছিল আমাদের ওই স্টিল লাইফগুলো করানো, ড্রয়িং, স্টিল লাইফ এইগুলো। তো ওই সেই সময় যেটা বেশি মনে করে, ওই খুব রসিকতা করে কথা বলতেন আমাদের সঙ্গে এবং সবাইকে খুব উৎসাহিত করতেন সবসময়, এবং ছাত্র দরদি ছিলেন এবং নাটক ড্রামাটাইজেশন আর কি সব কিছুর মধ্যে আর কি নাটক স্টেজের ব্যাপারেও বছরের কথা বলো। এটা হচ্ছে আমি আর্ট কলেজে ভর্তি হই 1955, 55 থেকে 1960। আর অমিতাভদা? অমিতাভ কোন অমিতাভ? ও আমার থেকে 2 বছরের জুনিয়র ছিল। তুমি হচ্ছে 55 থেকে 60? হ্যাঁ। এবং আমার রথীনবাবুর ওই ইয়েটা ছিল, উনি তো একটু পুজো হয়ে একটু চলতেন, আর মানে যেটাকে বলে মূলত ওই কি বলে ওটা, ছোট ছোট না, ছোট ইয়ে পড়তেন, ওই যেটা আমরা বলি ফতুয়ার না, এইটাকে কি বলে, এই যে এই ধরনের হাফ শার্টটা পরতেন, এবং সিল্কের হতো অনেক সময়, সিল্ক বা র সিল্ক কিংবা নাইলনের পরতেন। এটা ইয়ে করতো, চলাফেরার সময় একটু দুলতো আর কি, আর উনি একটু নিচু হয়ে চলতেন। যেটা মানে ইন্টারেস্টিং স্মৃতি হচ্ছে, আমি যখন পাশ করি কলেজ, তখন রথীনবাবুর সঙ্গে আমার কথা হয়। কথা যে একদিন ওইখানটায় দাঁড়িয়ে আছে, আমি বললাম যে এখন তো পাশ করেছি, চাকরি বাকরি করতে হবে, কী করা যায়। তো তখন বলতেই তার সেই সময় হাওড়া জেলা স্কুলের প্রিন্সিপাল, মানে হেডমাস্টার, সে এসে ঢুকেছে, দাড়িওয়ালা এরকম, ওনার নামটাও ভুলে গেছি। তো উনি তাড়াতাড়ি ওনাকে ডেকে বললেন, এই যে একে নিন, মানে আমাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। এবং তার আগের দিন আমার সঙ্গে ওনার এই নিয়ে কথা হয়েছিল যে আমার একটা চাকরি টাকরি করা দরকার। তো এরকম ওই সেই সময় উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন, আমি সেই থেকে ওই চাকরিটাতে জয়েন করি। এটা একটা ঘটনা ছিল। আর তো উনি একাডেমির 2জন সেক্রেটারি থাকতো, একজন গোপাল ঘোষ আর একজন জীবনেও দেখিনি। উনি কাজ করতেন না কিছু, কিন্তু নামে ছিলেন। মানে ওই লেডি মুখার্জি একাডেমির মূল ইয়েটা চালাতেন, লেডি রানু মুখার্জি। তো সেই হিসেবে গোপাল ঘোষ এবং রথীন মৈত্র, এই 2জন ছিল তার ওই সেক্রেটারি। আর উনি তো প্রেসিডেন্ট ছিলেন একাডেমি। আর একাডেমি তখনও কিন্তু একাডেমি নিজের বিল্ডিং হয়নি সেই সময় থেকে। তখন ইন্ডিয়ান মিউজিয়ামের ঢুকলেই করিডোর, ওই প্রথম দিকের করিডোরটাতে আমি প্রথম এক্সিবিশন দেখি। ফার্স্ট ফ্লোরে একটা ছবি আছে যেটা সার্কুলেট করে, ফার্স্ট এক্সিবিশন অফ দ্য একাডেমি অফ ফাইন আর্টস। ওটা এক্স্যাক্টলি ওই ইন্ডিয়ান মিউজিয়ামের করিডোরের ওই ফার্স্ট ফ্লোরে, এবং ওইখানে কিছু টানিয়ে দিয়ে তার উপরে ছবিটা পিট হতো আর কি। এবং আমার ওই প্রথম বছরটা এখনো মনে আছে, গণেশ পাইনের একটা ছবি ছিল। গণেশ পাইনের হচ্ছে কি ওই
তো মিনিয়েচারের মতো ছবি আঁকতো। রমেশ পেন সেবারে অ্যাওয়ার্ডও পেয়েছিল একটা, শাহজাহানের মৃত্যু সজ্জায় কি এরকম একটা কিছু। গণেশ পেন তো হচ্ছে 1 বছরের সিনিয়র। 1 বছরের সিনিয়র ছিল। তো সেই সময় আমার মনে পড়ে ওই মুস্তাফা মানোয়ার বাংলাদেশের সে দারুণ ওয়াটার কালার করতো, তার ছবি ছিল। আমরা এগুলোকে স্পেশালি দেখার জন্য যেতাম আর কি, এই ছবিগুলো যেহেতু। কারণ মুস্তাফা মানোয়ার তো এখনো জীবিত মনে হয়, ওখানে আছে বাংলাদেশে। আমি লাস্ট টাইম মিট করে এসেছিলাম যখন গেছিলাম, তখন দেখা হয়েছিল। এখন তো অনেক বয়স হবে, আমাদের বয়স যখন তার থেকে আমাদের থেকে কয়েক বছর বড় ছিল সেই। আর রথিনদার ছবি দেখেছিলেন কখনো একাডেমিতে? আমরা রথিনবাবু বলতাম, রথিনবাবু, গোপাল বাবু এরকম ছিল আমাদের। তখন সেইভাবে তাদেরকে ডাকতাম আর কি। আমরা আলোচনার সময় বলতাম যে রথিনবাবু এসেছিলেন বা গোপাল ঘোষ বা গোপাল বাবু এরকম। তো ওনার ছবি আমার এখনো মনে আছে। ওই সমুদ্রের পাড়ে জাল দিয়ে মাছ ধরার একটা ছবি এরকম, ওটা আইকনিক ছবি ওনার। হ্যাঁ, ওইগুলো আমার মনে আছে, ওই ছবিগুলো ছিল আর কি। ছবিটার নাম হচ্ছে দ্য ক্যাচ। দি ক্যাচ হবে, পাওয়ারফুল ছবি। হ্যাঁ, ওই ছবিগুলো। ছবিটা ইয়ে করে কেউ মানে আমাদের যে আরেকটা ভার্সন আছে কিন্তু নিম্ন ভাষায় ঝেড়ে দিয়েছে বলে। না, সেটা তো আমরা বলতে পারবো না, কারণ একাডেমির এক্সিবিশন। ওটা আমার বাড়িতে ঝুলতো, তারপরে যখন নতুন বাড়িতে আমরা গেলাম ওটা পাওয়া গেল না। আরে সেটা তো আমাদের সেটা হচ্ছে আমরা তো দীর্ঘদিন অনেকে করেছি কি বাবার ছবি নিয়ে ফেরত দেয়নি। Academy of Fine Arts 1950s মানে that was almost the heyday of Ranu Mukherjee and the importance of Academy of Fine Arts. It was probably the prime মানে private institution যে আর্টটাকে এনকারেজ করতেন এটসেট্রা। So as a student at Government Art College, studying under Rothin Moitra, who was the secretary of Academy of Fine Arts, and obviously being right next to Academy of Fine Arts, and how was that introduction? How did Academy of Fine Arts play a role in your life and career and education? Actually, একাডেমিটা শুরু হয় 1961 কি 60 এরকম সময়, 1960-61। আমরা আর্ট কলেজ ছাড়ছি। একাডেমি শুরু হয় 30-এর দশকে। না, ওই একাডেমি মানে ওই আমি ক্যাথেড্রাল রোডে, ক্যাথেড্রাল রোডের যে বর্তমান একাডেমির যে বিল্ডিং, সেইটা শুরু হয় ওই সময়। আমরাও কলেজ ছাড়ছি সেই সময়টা। আর তখন আমি ওখানে গিয়েছি এবং সেই সময় আমি বোধহয় ওখানে 1963-তে আমার প্রথম ওয়ান ম্যান শো হয় একাডেমি অফ ফাইন আর্টসে। আপনার ওই প্রথম ঘরটাই ছিল, আর সাইডের উইংগুলো কিছু হয়নি, আর ওই ব্যাক সাইডের স্টেজটা তৈরি হয়েছিল। এইটা এইরকম আর কি, তখন এরিয়াটা কম ছিল আর কি। তো তখন আমার মনে আছে আমি 63-তে হল ভাড়া করে আমি প্রথম হলটাতে আমার প্রথম ওয়ান ম্যান শো হয়। সেইটা আমার এখনও তার একটা ছবিও আছে ছোট, আমি বসে আছি আমার 2-1 বন্ধুদের নিয়ে সেইখানটায়, সেই একাডেমির ভেতরে আর কি। আপনার অবভিয়াসলি আপনার 80s-এর যে ক্রস হ্যাচগুলো কাজগুলো আছে, which is considered মানে by many people to be the crux of his achievements. The crux and the main and the history, and not just yours, মানে art in general. 60s থেকে 80s-এ কিরকম করে প্রোগ্রেশন হয় আপনার মানে towards like 60s 70s মানে because it was a particular style একটা evolve হয়? অ্যাকচুয়ালি আমার একটা সুবিধা ছিল, আমি এমনিতে প্রথম থেকেই খুব মানে ভালো স্টুডেন্ট হিসেবে কলেজে ছিলাম আর কি। মানে ফার্স্ট ইয়ারে ঢুকেই আমি সেকেন্ড হই। হ্যাঁ, আমার কোনো আর্লি ট্রেনিং ছিল না। ইনফ্যাক্ট আমি খুব বাড়িতে বসে যে খুব চর্চা করতাম এরকম না। ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ারে আমি সেকেন্ড হই। আমাদের অরুন্ধতী ঘোষ বলে একজন ছিল, ও কাস্ট হয়েছিল। তারপর সেকেন্ড ইয়ারে গিয়ে আমি 8th হই। তো
ওইখানে সে একটা স্টিল লাইটটা পরীক্ষার সময় গন্ডগোল হয়ে যায়, সেইটার জন্য আমার নাম্বারটা খুব কমে যায় আর কি, একটা সাবজেক্টই খুব খারাপ হয় আর কি। তখন আমাকে স্কাল্পচারে দিয়ে দেওয়া হয়। আমি ঢোকার সময় আমার ইন্টারভিউতে আমি স্কাল্পচার চেয়েছি, মানে নিতে হয়েছিল আমাকে বাধ্য হয়ে, কারণ প্রদোষবাবু এরা সব ছিলেন, তারা পেন্টিংয়ে আমাকে দেয়নি প্রথমে, মানে ওই আমার সিলেক্টেড সাবজেক্ট হিসেবে আমি পেন্টিং চেয়েছিলাম, কিন্তু পেন্টিং দেয়নি আমাকে বলেছে তুমি স্কাল্পচারে নিয়ে নাও। তো আমাকে স্কাল্পচার ঢুকিয়ে দেয়। তারপর আমি স্কাল্পচারের ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে থেকে থার্ড ইয়ারে গেলে আমাদের ডিপার্টমেন্ট চেঞ্জ করতে হতো। সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি ছিলাম এদিকে। সেকেন্ড ইয়ারের মার্ক আমার বোধ হয় 8 ছিলাম, প্রায় 60 জনের মতো স্টুডেন্ট ছিল সব মিলে। তারপরে ওইখানটায় তখন আমাকে পরে আমি কিছুদিন মাস 3 স্কাল্পচারে ছিলাম। তারপর আমি অ্যাপ্লাই ভালো রেজাল্ট হওয়ার ফলে 8th হওয়াটা ভালো রেজাল্টের মধ্যেই পড়েছিল। তো আমাকে ওরা পরে পেন্টিংয়ে দিয়ে দেয়। তো পেন্টিংয়ে গিয়ে আমি তখন থার্ড ইয়ার থেকে পেন্টিংয়ে আমি ছিলাম। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার। তুমি ওর প্রশ্নের উত্তর দাও। মানে আপনার এভলিউশনটা কিরকম হয়, মানে তুমি অন্য কথা বলছো, শুরু থেকে ক্রস হ্যাচিং, মানে আপনার একটা ছিল এটা না, ক্রস হ্যাচিংটা তো অ্যাকচুয়ালি প্রসেসটা জিজ্ঞেস করছি। আমার ব্যাপার হচ্ছে আমি প্রথম থেকেই খুব টেকনিক্যালি আমার ভালো ছিল আর কি। আমি লাইট ড্রয়িং ইত্যাদি ভালো করতাম, এবং সেই সময় থেকে যে কাজগুলো করেছি তার থেকে আস্তে আস্তে ক্রস হ্যাচিংটা আমার টেম্পারামেন্ট থেকে এসছে। আমার এটা ওই ইয়ে করে পেন অ্যান্ড ইঙ্ক দিয়ে লাইন দিতে দিতে একটা আইডিয়া তৈরি হতে থাকে, এবং ওইগুলো পরে ক্রমাগত পরের দিকটায় ওইটা আমার একটা নিজস্ব স্টাইলের দিকে চলে যায়। এইভাবে হচ্ছে। এটার মধ্যে কোনো গভীর ভাবনা থেকে আমি যে করতে শুরু করেছিলাম, পরের দিকে ওই কাজ করে, এমনকি আর্ট কলেজ থেকে বেরিয়ে এসে ওইটা ডেভেলপ করে। কোনটা ফার্স্ট এক্সিবিশন ছিল আপনার যেখানে মেজরিটি মানে ক্রস হ্যাচ দেখিয়ে দেখানো হয়েছিল, আর তখন আর্ট ক্রিটিক্সরা কি বলে, মানে কোনো কিছু একটা ক্রিটিসিজম? জেনারেলি নতুন একটা কাজ দেখলে আমি দেখেছি আর্ট ক্রিটিক্সরা ওদের ভাল লাগে না, ওরা বলে যে এটা কি বানিয়েছে। কিন্তু সামটাইমস 1-2 বার হয়, 10 বার থেকে যে আর্ট ক্রিটিক্স খুব ভালো লাগে। সো কিরকম আপনার ইনিশিয়াল রিসেপশনটা কিরকম ছিলেন, মানে ছিল? ক্রস হ্যাচটা আমি অনেক পরে শুরু করি, অনেক পরে অ্যাকচুয়ালি। সেটা আর্ট কলেজ থেকে বেরিয়ে এসে তারপরে কাজের মধ্যে কিছু কিছু ওই লাইন দিয়ে ক্রস করার একটা অ্যাটিটিউড আমার ছিল, তারও এক্সাম্পল আছে। সুতরাং সেই থেকে পরে আমি যখন বেশ এমন ম্যাড্রাসে গিয়ে আমার শুরু হয়। আমি তার আগে আমি প্যারিসে যাই। হ্যাঁ, আমি আর্ট কলেজ থেকে পাশ করি 60-র পরে আমি হাওড়া জেলা স্কুলে প্রায় 2-2.5 বছরের মতো টিচার ছিলাম, আর্ট টিচার। সেখান থেকে আমি যখন 65, তারপরে আমি হ্যান্ডলুম বোর্ডে কাজ করি। হ্যান্ডলুম বোর্ডে যখন প্রায় 3 বছর হয়নি, সেই সময় আমি প্যারিসের স্কলারশিপে অ্যাপ্লাই করি, এবং সেই ইন্টারভিউ দিয়ে যেমন হয় সেইভাবে ফ্রেঞ্চ গভর্নমেন্টের লোকজন ছিল তাতে ইন্টারভিউতে, তারা আমাকে সিলেক্ট করে। তো সেই বিদেশে যাওয়ার পরে নানান রকম ছবি সব দেখেছি ইউরোপের। আর ওখানে যাওয়ার পরে আমি হল্যান্ড, ইংল্যান্ড, তারপর ইটালি, হ্যাঁ, এইসব জায়গাগুলো সব ঘুরেছি আর কি অনেক। ইটালি ঘোরাটা একটা বিরাট আমাদের কাছে অভিজ্ঞতা, কারণ সেখানে আর্টের যে কালেকশন পুরোনো দিনের আছে, অনেক কালেকশন, সব কিছুই। তো সেই থেকে ফিরে এসে পরে আমি যখন ফিরে এলাম 68-এ, 65-এ আমি স্কলারশিপ নিয়ে যাই, ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ। তারপর ওখানে প্রায় 2 বছর, তারপর আবার মাস 4-5 আমি লন্ডনে ছিলাম স্কলারশিপের বাইরে। সেই লন্ডন থেকে আমি ফিরে আসি, এসে আমি 68-এ এসে আমার পুরনো চাকরিতে, হ্যান্ডলুম বোর্ডের চাকরিতে
আমাকে আবার ফেরত দেয় ওরা। ওই চাকরিতে জয়েন করে ম্যাড্রাসে কাজ শুরু করি, এবং ম্যাড্রাসে গিয়ে আমি যে কাজগুলো শুরু করি ওইটা আমার প্রথম ক্রসাচের শুরু আর কি। ওখানে তার এক্সাম্পল আছে প্রচুর, ছবি আছে। 70 early 70s কথা বলছি। 68 থেকে 72 পর্যন্ত আমি ম্যাড্রাসে ছিলাম। আচ্ছা, এবং ওই পিরিয়ডটা আমার আসলে চেঞ্জিং পিরিয়ড, কারণ ওই সময় আমি একটা দীর্ঘ লেখা লিখেছিলাম কি আঁকছি কেন আঁকছি বলে, সেটা পরে দেশ পত্রিকাতেও বেরিয়েছিল। অর্থাৎ আমার ভাবনা চলছিল তখন। আমি ম্যাড্রাসে একটা ছোট গ্যারেজের সঙ্গে দুটো রুম, একটা রুম ছিল আর একটা কিচেন লাগানো একটা জায়গা পেয়েছিলাম। ওই সেই জায়গাটাতে আমি থাকতাম আর বসে বসে লিখতাম কি আঁকছি কেন আঁকছি বলে। সেটা দেশ পত্রিকায় পরে সিরিজ করে বার করেছিল ওরা। তো সেইটা এখন বই হচ্ছে আর কি, ওই দেশ পত্রিকা থেকে একটা বই বানাবে ওইটা। তো তখন আমার ভাবনা আসছে আর্ট নিয়ে নানা রকম ভাবনা আর কি, থিওরি। হ্যাঁ, আমরা কি করতে পারি। আমরা ইউরোপিয়ানদের, নর্মালি ইউরোপে যারা যায় তারা গিয়েই পশ্চিমী ভাবধারায় ছবি আঁকতে শুরু করে, এবং সেটাকে তারা মনে করে যে একমাত্র হাইয়েস্ট ওয়ার্ক অফ মানে আর্ট আর কি। তখন এরকম একটা ভাবনা ছিল, অ্যাবস্ট্রাক্ট করাটা বড় ব্যাপার ছিল। তো আমি সেইখান থেকে ভেঙে বেরিয়ে আসি সেই ভাবনা থেকে। আচ্ছা, এই ভেঙে বেরিয়ে আসাটা তো ক্যালকাটা গ্রুপে অনেক আগে আমি জিজ্ঞেস করবো, বলুন না, না, হ্যাঁ, বলতে দাও না। বেরিয়ে আসা মানে ওই ডিসকাভারিটা 72 এর পরে আপনি কলকাতা वापस না, 72 পরে আমি দিল্লি যাই। দিল্লিতে আমি রাষ্ট্রপতি ভবনে কিউরেটর হিসেবে চাকরি পাই, এবং ওখানে আমি 15 বছর থাকি। এবং দিল্লিতে গিয়ে আমার অ্যাক্টিভিটিটা আরও জোরালো হয় আর কি। অনেক জায়গা পেয়েছি স্টুডিওতে দিল্লিতে। তারপর সময় পেতাম ওইখানে তো বেশি এক্সট্রা অ্যাক্টিভিটি করার স্কোপ ছিল না। তারপরে বাড়িতে বসে কাজ করা, এক্সিবিশন দেখা আর ছবি আঁকা আর কি। এখন যেটা বলছে গাদা গাদা মেটেরিয়াল আছে, মানে আমার নিজের কাছে একটা বই দেখাতে পারি আমার কাছে আছে। আপনি ইন্টারেস্টিংলি আপনি বলেছিলেন যে আপনি গভর্নমেন্ট কলেজ জয়েন করেছিলেন 55 এ, 53-তে, আর তারপর আপনি প্রদোষের নামও নিলেন, আর রতিন মৈত্র অবশ্যই আপনার টিচার ছিলেন। এরা 1953 পর্যন্ত ক্যালকাটা গ্রুপের মেম্বারশিপ মানে ছিল, যেটা 1953-তে অ্যাপ্রক্সিমেটলি ডিসলভ হয়ে যায় বিকজ অফ অল দ্য ইনফাইটিং amongst the various members. Yeah, but also not only infighting, people left infighting stand, মানে group still abroad. হ্যাঁ, সো এই কোনো ক্যালকাটা গ্রুপের কোনো ইনফ্লুয়েন্স মানে কোনো শুনেছিলেন কিছু আপনি যে ভালো কাজ করেছে? No, see, I have a question. You're talking like I'm connecting that question. সেটা যে তুমি বললে আমাকে যে এই কি করে পশ্চিমে গিয়ে অনুকরণ করে, তো সেটা তো ক্যালকাটা গ্রুপ অনেক আগেই করেছিলেন। ইন দ্য সেন্স যে মানে বাবার এই পরিপ্রেক্ষিতে তুমি যে বাবার ছবি আঁকার কিছু, হ্যাঁ বলছি, অল ইন্ডিয়া ট্রেন্ডের মধ্যে ওইটা ছিল যে ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সটা তখন আসছে বোম্বেতে পার্টিকুলারলি শুরু হয়, যেটা ওই বম্বে গ্রুপ যেটা আছে প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ। আচ্ছা, তার আগে ওই বেঙ্গলে হয়েছে ক্যালকাটা গ্রুপটা বোধহয় 43 শুরু হয়, আর ওরা আর 2-3 বছর পরে শুরু, 4 বছর পর, যেখানে সুজারা ছিল 4 বছর। হ্যাঁ, তো সেই তো একটা দিকে সেইটা রয়ে গেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে এই সমস্তটাই ইতিহাসের মতো। আপনি নিজের কাজ মানে নিজের যে থট ডেভেলপ করে নিজের মানে আমি তখন অলরেডি বিভিন্ন শিল্পীদের কাজ ইত্যাদি সব দেখছি আর কি, দেখেছি মানে কিছু বইয়ে দেখেছি, কিছু এক্সিবিশনে দুই একটা দেখলাম, এরকম সব হয়েছে। যে এক্সিবিশনগুলো হতো সেগুলো দেখতাম। আর একাডেমি তো মানে বড় বিল্ডিংয়ে, ওদের অরিজিনাল এখনকার বিল্ডিংয়ে আসতে আসতে ওই 60 হয়ে গেছে, 66 সেই সময় আমি ওই ওপেনিংয়ের সময় আমি ছিলাম। রাজ্যপাল পদ্মজা নাইডু এসে ওপেনিং করেছিলেন। তারপরে তখন ওই আমাদের ওই
অতুল বোস, তোমার বাবা সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিল সেক্রেটারি, সেইটা জামিল রায় অনবরত দেখেছি আমি। আমি নিজেই অতুল বোসকে দেখেছি, সবচেয়ে বেশি দেখেছি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, নিহার রঞ্জন রায়, মানে রেগুলার আসছে। নিহার রায় ওখানে বক্তৃতা দিয়েছে, একাধিকবার দেখেছি। সুনীতি চ্যাটার্জি এবং নিহার রায়দের বক্তৃতা আমাদের আর্ট কলেজে হয়েছে, বিশেষ করে নিহার রায়ের আর্ট কলেজে বক্তৃতা হয়েছিল, আর একাডেমিতেও সুনীতি চ্যাটার্জি বক্তৃতা দিয়েছিল। আচ্ছা, একটু বাবার মানে গতি প্রকৃতি ছবি, তোমার বাবার ছবি আমার পরিষ্কার মনে আছে। সেটা হচ্ছে যে ওই একটা জাল দিয়ে মাছ ধরার ছবিটা, ওইটা আমার স্মৃতিতে এখনো আছে। এবং আমি তোমাকে একটা কথা বলি, সন্দীপ সরকার, রথীন মৈত্রর একটা ইস্যু হচ্ছে যে উনি after a point ওনার মেইন প্রোডাকশন ছিল ফর দি অ্যানুয়াল এক্সিবিশন অফ দ্য একাডেমিতে যে ডিসেম্বরে অ্যানুয়াল হতো, বছরে একটা করে ডেফিনেটলি থাকতো, ঢুকেই ডান দিকে নট ফর এনএফএ, নট ফর কম্পিটিশন, সো এই জন্য ওনার অ্যাকচুয়ালি নাম্বার অফ ক্যানভাস ওয়ার্কস যদি বলতে আস্তে আস্তে কমে গেল। উনি ছিলেন ইয়েতে, উনি তো বোধহয় ম্যাড্রাসে ছিলেন কি না, ম্যাড্রাসে ছিল কি গোপাল ঘোষ আর আমাদের গোপাল ঘোষ আর আরেকজন পরিতোষ সিং, ওরা ম্যাড্রাসে ছিল না, দেবীপ্রসাদ রায়চৌধুরী। বাবা এদের অনেক আগে দেবীপ্রসাদ ইন্টারঅ্যাকশন হয়েছিল দেবীপ্রসাদের সাথে মাদ্রাসে। দেবীপ্রসাদকে আমি দেখেছিলাম, একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের ওখানে, মানে সেই প্রোগ্রামে আমি দেবীপ্রসাদের একটা অটোগ্রাফ নিয়েছিলাম। আর উনি থাকতেন কাছাকাছি, ওই একাডেমি এখন যেখানে তার কাছাকাছি কোনো একটা জায়গায়। সেই জন্যই আমাদের স্টুডিওটা রাষ্ট্রীয় ললিতকলাতে, তো ওটাও স্টুডিও ছিল আমাদের রাষ্ট্রীয় কেয়াতলার যে স্টুডিওটা, কেয়াতলার রাষ্ট্রীয় ললিতকলাতে তো স্টুডিও ছিল জায়গাটা, ওখানে তো দেবপ্রসাদের স্টুডিও। চুঁকি রথীন মৈত্রর এক্সিবিশন ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে করা যায় না, মানে তাহলে লোনের প্রবলেমটাও রিজলভ হয়ে যায়। না একাডেমি তো মানে ওর মানে একটা গভর্নেন্স কোয়াজি গভর্নেন্স ক্যালকাটা ইনফরমেশন সব ফর হেভেন সেক, নো we have a huge government over like please you don't know anything about it, no please, এটা যোগেন্দ্র মোহন রেকমেন্ড। হ্যাঁ, একাডেমি হলে বেটার, একাডেমি স্পেস হলে তো একাডেমি যেহেতু একাডেমির সঙ্গে উনি যুক্ত ছিলেন, এটা একটা অর্থ তৈরি হবে। সো একাডেমির এক্সিবিশনে সার্টেনলি এই লোনগুলো পাওয়া যাওয়া উচিত, বিকজ ইটস কাইন্ড অফ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আর কি, মানে নেক্সট ডোর। বাট আমি জানি লোন পাওয়ার লোনটা ওইখানে এক্সিবিশন করলে ওরা লোন সহজে দিতে পারে, বাইরে বেরোচ্ছে আসলে তাই না। একাডেমি মিউজিয়ামও বাবার দোকানে ছবি আছে, উপরতলা থেকে নিচে নামিয়ে সেগুলো তো আইডিয়া ফর্ম হচ্ছে, বিকজ ওরা এত কম কাজ একাডেমির আসলে এত কম কাজ, যে কিছু 4-5 ক্রিটিক্যাল কাজ মিস হয়ে যায় এক্সিবিশন থেকে, ওনার মানে it is not right. এটা তো কখনোই হতে পারে না, মিস করে গার্ড থাকবে, তো গার্ড রাখতে হবে। মিস আছে না, আমি বলছি মিসিং বলছি না, পাওয়া যাচ্ছে না, পাওয়া যদি এক্সিবিশন না হয়, ওটা 4-5টা ইম্পর্টেন্ট কাজ যদি এক্সিবিট না করা হয়, আই থিংক ইট উইল বি আ ডিসসার্ভিস টু দি আর্টিস্ট। তো ওনার মেইন 4-5টা কাজ এক্সিবিটই করা হয়নি। আমার বাড়িতে আছে কি তোমাদের? বাড়িতে অনেক আছে, কিন্তু সেটা নট সাফিশিয়েন্ট, নট সাফিশিয়েন্ট। কটা আছে ও জানে, 40টা ভালো কাজ। আরেকটা ব্যাপার হচ্ছে সুভাষ রায় বাবার একটা বিশাল একটা সিমেন্ট কংক্রিটের স্কাল্পচার করে, তোমার চেয়ে সিনিয়র, জানি বেটে মতো সুভাষ রায় আমি জানি, সুভাষ রায় আমি জানি, বেটের মতো ছিলেন, আমি জানতাম না। আচ্ছা, বেটের মতো স্কাল্পচার ডিপার্টমেন্ট। হ্যাঁ, বাবার একটা সাংঘাতিক বাস করেছিলেন, যেটা আমি ওকে দিয়েছি। হতে পারে, হ্যাঁ, ওটা ইতালিতে যায়। সুভাষ রায় কত সিনিয়র ছিলেন তোমার? এই আমার টাইমেই সিনিয়র ছিল আর কি, মানে তোমার সঙ্গে কলেজে 2 বছর কি 4 বছর ঠিক মনে নেই ছিল। আমাদের তো 5 বছরের কোর্স এই আর কি, মানে তুমি যখন নিচে যাই তুমি তখন ওপরে আর কি। যেমন গণেশ পাই নেক্সট ইয়ারে ছিল আমাদের থেকে, ওর সঙ্গে আর একজন ছিল দেবীপ্রসাদ সাহা বলে, গণেশ পাইনের ক্লাসে। তাকে আর সে ভালো কাজ করতো, কিন্তু তার সম্পর্কে আর কোনো খবর পাইনি। সুভাষ রায় আপনারা কোথায়? সুভাষ রায় তো মারা গেছে। সুভাষ রায় আরেকজন আফ্রিকায় চলে গিয়েছিলেন, সেই আফ্রিকা থেকে
ডকুমেন্টারি বাবার ছাত্র, হ্যাঁ সব ওয়াইল্ড লাইফ যা এসে ইয়ে করে ছবি ফিল্ম তুলে একাডেমিতে একটা লেকচার দিয়েছিলেন। তোমার চেয়ে অনেক সিনিয়র হতে। আপনারা গভর্নমেন্ট কলেজ আর্ট থেকে মানে বাইরে ট্যুর করতে যেতেন ফর পেন্টিং, মানে ফর এক্সাম্পল যে স্কুল আছে ওদেরকে সব জায়গায় নিয়ে যেত, মানে কেস দেখতে, নয়তো লোকেরা কোনো নদীর সাইডে বোটস চাল করতে ওঠে, মানে অনেক কটা ট্যুরে নিয়ে যাওয়া হতো। অ্যাকচুয়ালি ওই ট্যুর হতো, কিন্তু আমি কোথাও যাইনি। তার কারণ আমাদের এমনিতে পিকনিক হতো একটা, পিকনিকে কয়েকবার গেছি। এই জন্য জিজ্ঞেস করছি যে ফিশারম্যান ছবিটা বলছেন আপনি, যে ফিশারম্যান বলছেন, এটা ওয়াজ থ্রু মানে হিজ ওন ইমাজিনেশন অর মানে হি অ্যাকচুয়ালি গো? আরে বাবা, পুরীতে একবারে চষে বেরিয়েছে। ওটা ওয়াজ আস পার্ট অফ দ্য একাডেমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট, অর ওয়াজ দ্যাট সেপারেট? না, মাচ লেটার। দু রকমই হতো, অনেকে ইন্ডিভিজুয়াল লেভেলে 2-3 জন মিলে হয়তো গেল, আর কলেজের ট্রিপ ওরকম সেটাও বোধহয় হয়েছে কয়েকবার। এটা এক এক বছরে এক এক রকম হয়, যেমন ওটা কোনো সিস্টেমেটিক ইয়ে ছিল না, কিন্তু যেটা যেমন অর্গানাইজড হতো সেই রকম আর কি। যোগেন্দা, শেষ করার আগে আপনার একটা কোয়েশ্চেন, আপনি আগে আপনার মেইন মিডিয়াম ছিল পেপার, আস্তে আস্তে আমি দেখছি আপনি ক্যানভাসের দিকে যাচ্ছেন, প্লাস অন্য মেটেরিয়াল এক্সপেরিমেন্টও করছেন, স্কাল্পচারও ফের আসতে শুরু করে। এই চেঞ্জটা না, আমি মূলত পেপারের উপর এখনো করি, পেপারের উপর করি প্রচুর কাজ। আমার হচ্ছে যে হাতের কাছে যা সহজভাবে আসছে সেইটা, কারণ ওই ক্যানভাস তৈরি করা ইয়ে করা ওর জন্য আমি ওয়েট করতে পারি না। এটা কি চারুকলা কেন্দ্র? ওটার নামটা কি? পশ্চিমবঙ্গ চারুকলা। তোমাকে অ্যাড্রেস করবো তো, টু যোগেন চৌধুরী, প্রেসিডেন্ট, কি লিখবো? চারুকলা পরিষদ, চারুকলা। আমাদের মেইন অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি গুড, জামনি রয় যখন মারা যান 72-তে, অনেক কটা কাজ জামনি রয়ের বাড়ির নিচে একটা মিউজিয়াম বানানো হয় যেখানে লাগানো হয়। তারপরে আই থিঙ্ক ফ্যামিলি মেম্বার্সরা বলে যে এখানে আমরা রাখবো, মোটা আমাদের রিজন জানি না, ওই কাজগুলো তারপরে চারুকলা পরিষদে চলে যায়। বাবার ম্যাটেরিয়াল ইজ নট ইজি, গোবর্ধন আস করেছে, ম্যাটেরিয়াল ইজ নট ইজি টু গেট। তাই জন্য আমরা একটা বড় ডকুমেন্ট বানাচ্ছি, একটা বড়, তোমার হদিসটা পাইনি, জানতো না, একটা বড় ডকুমেন্ট বানাচ্ছি, মানে অ্যাটলিস্ট 20 পেন্টিংস ওভার দ্য পিরিয়ড। ওইগুলো আমরা আগে লোকেদের পাঠাবো, একটু তাহলে লোকেরা কি জানতে পারবে, বিকজ ওই একটা কাজ পার ইয়ার করা ওভার 30 ইয়ার্স এত কম না। ক্যানভাস স্কেচেস অনেক আছে, ক্যানভাস এত কম। It is মানে অফকোর্স ওরা 1600 হয়েছে 1947-এ বোম্বেতে, বোম্বে আর্ট সোসাইটি ইনভাইট করে সেপ্টেম্বরে 1600 পার্টি পার্টি বম্বে সোসাইটি কবে? 1947 স্বাধীনতার এক মাস পরে, সেপ্টেম্বর 1947। কিন্তু তাই জন্য ক্যালকুলেটরের মধ্যেখানে সব ঝগড়া হয়ে যায় কি তোমরা গিয়ে সিঙ্গেল 1600 করছো, গ্রুপের কোনো করছো না। সো বাবাকে ইনভাইট করেছে, ইনভাইট করেছে, করতেই পারে। হ্যাঁ, সো এনিওয়ে 1949-এ উনি লিবার্টিটা থাকা উচিত। আমি কি বইটা নিতে পারি? না, কেন এটা না, এটা নিলে এদের কাছ থেকে আমি থ্যাংক ইউ বলছি আপনাকে, থ্যাংক ইউ বললে ওরা দিতে পারে। তুমি কি একটা আগে এটা পেলে তারপর আমি দিতে পারি।